স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আজকাল ঈদ বাজেটের তালিকায় থাকছে ঈদ সংখ্যা, তাই গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে ঈদের বিশেষ সংখ্যা বের করার ধারা আরও বেশি ছড়িয়ে পড়ছে। ছেলে বুড়ো সব ধরনের পাঠকের চিত্তের খোরাক থাকে এইগুলোয়। সাহিত্য ছাড়াও ইতিহাস, ঐতিহ্য, চিত্র, আলোকচিত্র, ফ্যাশন, রন্ধন, খেলা, বিনোদন সবকিছুই থাকছে এ ধরনের প্রকাশনায়। এসব নিয়ে আজকের আলোচনায় পাতায় পাতায় ঈদ। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন, আছেন কবি শামীম রেজা এবং কবি ও সাংবাদিক মাহবুব আজিজ। আপনাদের স্বাগত। রাজু ভাই, প্রথমে আপনার কাছেই আসি যে ঈদ সংখ্যা বলতেই আমাদের সামনে পাতাগুলোই ভেসে আসে, কিন্তু আপনার পাতাটা একটু ভিন্ন, পাতাই অবশ্য কিন্তু একটু ভিন্ন। এই যে অনলাইনে যে ঈদের বা সাহিত্যের আলাদা সংস্করণ ই বুক এখন আসছে, এই যুগটা কীরকম এবং সেখানে পাঠকের আগ্রহটা প্রিন্টের চাইতে ভিন্ন কিনা? আচ্ছা, প্রথমেই একটা কথা বলে নিই, সেটা হলো যে ওই ঈদ সংখ্যাটির পেছনে আমাদের আরেকজন অগ্রজ, যিনি কবি মোহাম্মদ নুরুল হুদা, তার একটা বড় ভূমিকা থাকে। আমি নেপথ্যে তাকে সহযোগিতা করি। আচ্ছা, এখন এই আপনার ইলেকট্রনিক মিডিয়া ঈদ সংখ্যা হওয়ার কারণে একটা সুবিধা সেটা হচ্ছে যে আপনাকে এখন বাংলাদেশ থেকে কপি পাঠাতে হয় না, মানে তাই না? না পাঠিয়েই আপনি দেখার সুযোগটা দিতে পারেন। দেশের বিভিন্ন অঞ্চলে বা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেসব বাঙালি পাঠকরা আছেন, যাদের আগ্রহ আছে সাহিত্যের প্রতি বা ঈদ সংখ্যায় অন্তর্ভুক্ত যেসব লেখা থাকে, এইসব বিষয়ে যাদের আগ্রহ আছে তারা দেখার সুযোগ পায়। এটা একটা বড় একটা সুবিধা। আরেকটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি যতবার ইচ্ছে ততবারই দেখতে পারেন। মানে এটা এমন যে কাগজে হওয়ার কারণে কি হয়, আপনি 2-3 হাত বা কয়েক হাত হলে সেটা নষ্ট হয়ে যেতে থাকে। তারপরে মানে ক্রমশই ওটার পাঠের যোগ্যতা হারিয়ে যেতে থাকে আর কি, আমি যেটা বলতে চাই। তো আপনার ইলেকট্রনিক মিডিয়ার কারণে সেই সমস্যাটা নেই। আরেকটা সেটা হলো যে আপনি ইচ্ছে করলে ওটা শেয়ার করতে পারেন, তাই না? সেটা ফেসবুকে শেয়ার করতে পারেন, সেটা ইমেইলে আপনি লিঙ্ক পাঠিয়ে আপনি এটাকে ছড়িয়ে দিতে পারেন। এতে করে যেটা হয় সেটা হলো যে আপনার যারা আগ্রহী তাদের মধ্যে ছড়িয়ে দেওয়াটা অনেক সহজ হয়ে পড়ে এবং তাতে করে পাঠক সংখ্যা নিঃসন্দেহে আরও বাড়ে। এটা হচ্ছে মোটা দাগের মানে বৈশিষ্ট্য। পাঠক থেকে পাঠকে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কাগজের চেয়ে। রাইট, এটা একটা। এখানে আরেকটা জিনিস খুবই ইন্টারেস্টিং, সেটা আমি পরে জানতে চাইবো। সেটা হচ্ছে যে যখন অনলাইনে থাকে জিনিসটা, তখন তো আসলে আপনি পাঠক ট্র্যাক করতে পারেন যে কোন জিনিসটা কোন পাঠক কীরকম পড়ছে, কোনটা বেশি হিট হচ্ছে, কোনটা কম হিট হচ্ছে, সেগুলি নিয়ে আপনার কাছে আবার ফিরে আসবো একটু পরে। আমি আপাতত চলে যাব শামীম রেজার কাছে। শামীম রেজা, আপনি প্রিন্টের অনেক দিন যাবৎ কাজ করছেন, নিজে লিখছেন। আমি খুব লম্বা সময় বলবো না, কিন্তু গত 10-12 বছরে আমরা বিশেষ করে ঈদ সংখ্যা একটা বড় ধরনের পরিবর্তন দেখছি। সেই পরিবর্তনটা আপনি কিভাবে দেখছেন এবং সেটার প্রতিফলন কতটুকু পড়ছে আপনার? রাজু আলাউদ্দিন ভাইয়ের কথা থেকে যেটা আসলো যে বিশ্ব বাংলা বলে, যে বাংলার কথা বলছি এখন, যে সমস্ত পৃথিবীতেই যে বাংলা ভাষাভাষীরা আছেন তারা পড়তে পারছেন। আর প্রিন্টের সবচেয়ে সুবিধাজনক, আমি এখনো প্রিন্টেরই পক্ষের, যদিও আমি বাংলা ট্রিবিউন নামে একটি পত্রিকার সাথে সংশ্লিষ্ট আছি, ওটা সাহিত্য পাতা দেখছেন আমারই এক ছাত্র। তো সেখানে দেখতে পাচ্ছি যে তার অগাধ সম্ভাবনার জায়গা, যে জায়গাটা মাহবুব দিতে পারবে না সেই জায়গাটা তারা দিতে পারছে। যে এক একজনের গুচ্ছ কবিতা ছাপতে পারছে, যেমন জহর সেন মজুমদার, মাসুদ খান, এদের 10টা করে কবিতা ছাপছে। এইটা আমাদের ঈদ সংখ্যাগুলো সম্ভব না। আবার এখানে যেটা সম্ভব সেটা আবার ওখানে সম্ভব না। এই মানে আসলে আমাদের পৌনঃপৌনিক, এইটার ভার্সন ওটা না। যেমন আমরা এখন ফেসবুক দেখছি, ফেসবুকে দেখা যাচ্ছে যে মাহবুব আমার বন্ধু মাহবুব আজিজ একটা শেয়ার করে দিল তার ঈদ সংখ্যার একটা জিনিস, সেটা কিন্তু সমস্ত পৃথিবীতে ছড়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো থেকে দেখতে পাচ্ছি যে এই 10 বছর না, আমাদের তো বিচিত্রা থেকে শুরু হয়। তো তার পরিপ্রেক্ষিতে এখন যে একটা অনুসন্ধানী ব্যাপার, এটা অবশ্য দেশ যে পূজা সংখ্যাগুলো করত, যে পুরনো লেখা, যেমন এবছর আমি দেখেছি কিছু ঈদ সংখ্যার মধ্যে যে মীর মোশাররফ হোসেনের একটা লেখা, সৈয়দ আলিউল্লাহর একটি গল্প, মাহবুব ছেপেছে কয়েকটি অগ্রন্থিত লেখা,
এই লেখাগুলো অনুসন্ধান করে করে বের করা। এই লেখার মান কি রকমের সেটা না, কিন্তু ওয়ালিউল্লাহর একটা লেখা এখন পড়ছি, এটা একটা ব্যাপারই বটে। যে তারপরে অনুবাদ এবার আমি দেখেছি বিভিন্ন আবার মানে পশ্চিমবাংলার লেখা এখানে ছাপে, এটার পক্ষে বিপক্ষে আছে লোক আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ওরা কি করলো সেটা দিয়ে না, আমার বড়ত্ব দিয়ে, যে ভালো লেখা কোন বাংলার সেটা না, ভালো লেখা স্থান পাচ্ছে, ছাপছে, লেখকরা সম্মানই পাচ্ছেন। অভিযোগও আছে, বিভিন্ন রকমের অভিযোগ আছে যে লেখকরা ঠিকঠাক মতো পাচ্ছেন না বড় কাগজ থেকে। কিন্তু তারপরে যে জিনিসটা হচ্ছে যে লেখকের একটা বড় বিশ্ব খুলে দিচ্ছেন, বিশেষ করে ভার্চুয়াল জগৎ। তারপরে এই যে ঈদ সংখ্যাগুলো হচ্ছে সবার সাথে, আপনি যেটা বললেন যে আমাদের বিশেষ আয়োজনের সাথে ঈদের কেনাকাটার সাথে একটা পত্রিকা যদি নেয়, এটা আমাদের সমস্ত প্রবীণ বলবো না, যারা প্রথিতযশা লেখক সবাই এই সংখ্যাগুলো লিখছেন। একটু আগে আলাপ হচ্ছিল যে আল মাহমুদের লেখা, এত কথা বলি কিন্তু সবাই তো আল মাহমুদের লেখা ছাপবে না কেন? এত মহান লেখক তিনি, মানে এটা তো এজরা পাউন্ডও ছিলেন, রাজু ভাই বলতে পারবেন আরো ভালোভাবে। পৃথিবীর বিখ্যাত প্রচুর লেখক ছিলেন যারা বিভিন্ন রকমের ধর্মান্ধতায় ভুগেছেন, কিন্তু তার লেখাটা তো সেরকমের না। ফ্যাসিস্ট ছিলেন, ফ্যাসিজমের সমর্থক ছিলেন, মুসলিমের সমর্থক ছিলেন। যাই হোক, তো এই লেখাগুলো যখন পড়ছি তার মধ্যে কিন্তু ওই ছাপটা আমরা পাচ্ছি না। তার ভিতরগত জায়গাগুলো তো সবাই ছেপেছে। সৈয়দ হকের উপন্যাস ছেপেছে মাহবুব আজিজ, আমি অন্য কোথাও দেখলাম না। আমি অবশ্য আসার আগে কয়েকটি সংখ্যা দেখছিলাম, তো আমাদের সমকাল আমি কিনে নিয়ে আসছি, অনন্যা, প্রথম আলো, ক্যানভাস। এই ক্যানভাস যেমন বিনোদনের এত মোটা একটি পত্রিকা, সমস্ত বড় মানে ছবি দিয়ে ছেপেছে, নিশ্চয়ই এর একটা গ্রহণযোগ্যতা পাঠক আছে। কিন্তু তারপরে বলবো যে সানন্দার মতো এরকমের একটি মানে লাইফস্টাইল ম্যাগাজিন কিংবা এরকমের একটি বিনোদন ম্যাগাজিন এখানে এখনো হয়ে ওঠে নাই। কিন্তু আমরা পরিপূরক দেশের মতো কিংবা ওখানকার যে প্রতিদিন কিংবা ওখানকার যে ওপারের কথা বলছি পূজা সংখ্যা হয়, এখানে এরকমের পরিপূরক অনেকগুলো ভালো ম্যাগাজিন তৈরি হচ্ছে। এখানে একজন সম্পাদক তো আছেনই, তারপর প্রথম আলো ভালো কাজ করছেন, পরিশীলিত, খুব পরিচ্ছন্ন। এখন লেখা তো লেখকরা লিখবেন, এটা তো আসলে সম্পাদক মহোদয় মানে আমার লেখাটি লিখে দিতে পারবেন না। তো সেইটার গুণগত ব্যাপার সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যুগান্তরটা দেখে আসলাম, সেখানে ইন্ডিয়ার লেখা ছেপেছে, একটা দুটো উপন্যাস ছেপেছে। স্বপ্নময় আমার খুব প্রিয় লেখক, তো তার লেখা ছেপেছে, কিন্তু একটা দুর্নাম আছে যে ওপারের লেখা এনে টাকা দেয় না। তো এইসব গুছানো আমাদের উচিত, এটা একটা। আর খুবই মানে প্রিন্ট মিডিয়ার ওইটা পক্ষে যে আসলে ওই যে রাজু ভাইয়ের বিডি নিউজের একটা ভালো লেখা পড়লাম, ওইটাই ইয়ে হলো। কিন্তু আমি যখন সমকালটা ধরলাম, সমকালটা ধরে আমি আজকের কবিতাগুলো সব পড়ে ফেললাম। তো কবিতা পড়ার পরে এরপরে আমার আবার কয়েকদিন পরে আমি আবার উপন্যাসটা ধরলাম। তো এই মানে এই যে আমার বইয়ের সাথে যে সংশ্লিষ্টতা, এটা কিন্তু আমি পাচ্ছি ম্যাগাজিনে, সেটা ভার্চুয়াল মিডিয়াতে পাচ্ছি না। এটা হয়তো আমাদের জেনারেশনের পরে অন্য রকমের হতে পারে, অন্য রকমের হবে, এটা মানে চাই যে অন্য রকমের হয়েই যাবে হয়তো, আমরা চাইলেও হবে, না চাইলেও হবে। সেটা অবশ্য সময়ই বলতে পারবে। টেলিভিশন যখন প্রথম আসলো তখন এই কথাটা বলা হয়েছিল যে প্রিন্টের দিন শেষ হয়ে গেছে, কিন্তু প্রিন্ট এখনো যথেষ্ট ভালো মতোই আছে এবং ঠিক আছে। মাহবুব আজিজ, আপনার কাছে চলে আসবো যে এই যে ঈদ সংখ্যাগুলি বের হচ্ছে এবং আসলে শামীম ভাইকে যেটা জানতে চাচ্ছিলাম সেটারই একটু এক্সটেন্ডেড ভার্সন, যে আসলে এক ধরনের বিবর্তন হচ্ছে। আমরা অন্তত আমি যেটা বলছিলাম যে আরও দূর থেকে না, কিন্তু গত এক দশকেই আমরা এই বিবর্তনটা খুব দ্রুত দেখতে পাচ্ছি। আঙ্গিকগত দিক থেকেও অনেক পরিবর্তন হয়েছে, আগের চাইতে অনেক বেশি স্বাস্থ্যবান হয়েছে এবং একই সঙ্গে লেখাও যেমন আসতেছে, নানান ধরনের লেখা আসতেছে, এটার ভিতরে কন্টেন্ট অনেক ভ্যারিয়েশন আমরা পাচ্ছি। এই পুরো বিষয়টি বলা যায় যে একটা পরিকল্পনার ছাপ থাকে। সেই পরিকল্পনাটা শুরু হয় কখন থেকে, মানে আপনাদের ঈদের চাপটা উঠে কখন? আসলে ঈদ সংখ্যা নিয়ে যে আমার আগের আলোচকরা যা বললেন, আমি তার ধারাবাহিকতা একটু শুরুতে বলে নিতে চাই যে আমাদের ঈদ সংখ্যার এই বিকাশ বা আত্মপ্রকাশ, বিকাশ এবং প্রসারের পেছনে আমাদের মুক্তিযুদ্ধের একটা খুব বড় অবদান আছে। 1971-এর মুক্তিযুদ্ধের আগে কিন্তু এখানে ঈদ সংখ্যা হয় নাই। তার মধ্যে একটি দেশের একটা জন্ম, তার সাথে একটি সংস্কৃতির একটা উন্মেষ। তার মানে এখানে কিন্তু পরিকল্পনা বা স্বপ্ন যাই বলেন না কেন শুরুতেই লুকোনো ছিল।
এবং যখন বিচিত্রা এটা শুরু করলো 1973 সাল থেকে শুরু হয় বিচিত্রা, 2000 সাল পর্যন্ত শুধু সাপ্তাহিক ম্যাগাজিনগুলো ঈদ সংখ্যা করত, বিচিত্রা, রোববার, সন্ধানী ইত্যাদি। 2000 সালে দৈনিক যুগান্তর থেকে শুরু হয় এরকম ঈদ সংখ্যা বের হওয়া, যেটা আমাদের সম্পাদক গোলাম সাহেব করছেন। হ্যাঁ, ওটা বিচ্ছিন্নভাবে ছিল, যাই হোক এটা হিস্ট্রি, এই রেকর্ডটা থাকা উচিত। এবং তারপরে এটা কিন্তু 2000 সালের পর থেকে একেবারে সকলেই, আপনি যেটা বললেন যে অনেক পরিকল্পনা, অনেক সংখ্যা বেরোচ্ছে, আসলে সবকিছুতে এখন অনেক হচ্ছে, অনেক মোবাইল, অনেক টেলিভিশন, অনেক এটা অনেক সেটা, কিন্তু আসলে কটা ভালো, কটা মানসম্পূর্ণ, এটা কিন্তু একটা প্রশ্ন। সেই রকম এই যে আমরা যখন একটা ঈদ সংখ্যা তৈরি করি, এটা কিন্তু আমাদের যার যার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা, যত্ন, পরিশ্রম, ভালোবাসা এখানে থাকে এবং সেটা মেধাভিত্তিতে নানান রকম আকার পায়। কিন্তু আমরা যখন এই ঈদ সংখ্যাটা তৈরি করেছি, আমরা মনে করেছি যে আজকে থেকে 20 বছর পরে কোনো উৎসাহী পাঠক যখন এই সংখ্যাটি হাতে নেবেন, তখন তিনি 2015 সালের বাংলাদেশকে দেখতে পাবেন এবং সেই সমকালীন প্রেক্ষাপট, বাস্তবতা যাতে এইখানে থাকে, আমরা এটা আগামীকালের জন্য দিয়ে যাচ্ছি। কাজে এইরকম চেষ্টা থেকে যখন করা হয়, যেটা আমার বন্ধু শামীম রেজা বললেন যে লেখক লেখেন, সম্পাদক ছাপান, ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা কিন্তু লেখকদের লেখাই, আমরা যখন তৈরি করি এইরকম বিষয়গুলো থাকবে। আমরা অনুরোধ করি যে এইরকম একটা বিষয় আমরা চাই, যেই পত্রিকার সম্পাদকীয় নীতি অনুযায়ী সেটা তৈরি করা হয়, বিষয়ভিত্তিক করা হয়। এবং সেইখানেও আমরা ইভেন কবিতার ক্ষেত্রেও যদি আমরা ভাবি যে আমরা কন্টেম্পোরারি কিছু কবিতা চাই যাতে সময়ের ছাপটা থাকে, কাজেই এটা যার যার সম্পাদকীয় অনুযায়ী সে তার সময়ের ছাপটিকে রাখতে চায়। এবং আমরা যখন এটা করেছি, আমরা একটু বলতে পারি, যেটা সৈয়দ শামসুল হকের কথা বললেন যে একটি মাত্র উপন্যাস তিনি লিখেছেন, সেটা সমকালে, এবং এরকম অনেক কিছুই আছে যে আমরা আসলে এই সময়টিকেও ধারণ করতে চেয়েছি, যে গত এই সংখ্যাটি হাতে নিলে যাতে গত অন্তত 100 বছরের বাংলা সাহিত্যের ধারাবাহিকতা, সাহিত্য, সংস্কৃতি, অন্যান্য অনুষঙ্গগুলোও যাতে বোঝা যায়। কাজেই এটি শুধুমাত্র যে ব্যবসা কিংবা একটা উৎসব উপলক্ষে আমরা 500-600 পৃষ্ঠার একটা ঢাউস বের করে ফেলছি, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে যার যার মতো করে তার কথা বলা এবং সেটার একটা আকার দেওয়া, যেটা অনলাইনে যেই প্রসঙ্গটি আলাপ হলো, শেয়ার হচ্ছে বা হচ্ছে, কিন্তু এই আকারটি কিন্তু পাওয়া যাচ্ছে না। এই অর্থে যে আজকে থেকে 20 বছর পরে এটা যখন ছাপা হবে, আপনি জাতীয় গণগ্রন্থাগারে গেলে এখনো 73 সালের বিচিত্রাটা পাবেন। এবং এই জিনিসটা আমরা এইভাবে দিয়ে যাচ্ছি। এগুলা সময়, যেমন আম ভালো হলে কাঁঠাল তো বাদ যাবে না, বই ভালো হলে অনলাইন বাদ যাবে না, অনলাইন ভালো হলেও এটা বাদ যাবে না, সবাই যার যার জায়গায় থেকে মানে যাবে। কেউই, মানে প্রত্যেকের পরিপূরক হিসেবেই কাজ করছে, সেটাই মনে হয়। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে এই জায়গাটা একটু আলাদাভাবে জানতে চাইবো, আপনাদের কাজের বাইরে অন্যদেরটাও। সেটা হচ্ছে যে যেটা মাহবুব আজিজ বললেন, যে এক ধরনের সিগনেচার রেখে যাওয়া, যেটার ভিতরে আমার সময়ের ছাপ বা সম্পাদকীয় ছাপ। আমি বিশেষভাবে গুরুত্ব দিব যে আমাদের এখানে সম্পাদকীয় ছাপ, এই ব্যাপারটা ঈদ সংখ্যাগুলিতে আপনারা পাঠক হিসেবে কেমন দেখেন? মাহবুব আজিজের কাছেও পাঠক হিসেবে আমি জানতে চাইবো একটা বিরতির পরে। আজকের বাংলাদেশে যাচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রাজু আলাউদ্দিন, আপনার কাছে চলে আসবো যে স্বকীয়তা ঈদ সংখ্যাগুলিতে কেমন দেখছেন, অবশ্যই ইলেকট্রনিক সংখ্যাগুলির মধ্যে। ইলেকট্রনিক সংখ্যা তো আসলে তেমনভাবে হচ্ছে না, মানে আমি বলবো যে একটা দুটো পত্রিকা মানে সম্প্রতি শুরু করেছে। আমি বরং যদি বলি যে মুদ্রিত কাগজে যে ঈদ সংখ্যাগুলো বেরোচ্ছে আর কি, এর মধ্যে যেটা মাহবুব একটু আগে বলেছিল যে আমরা শুধু লেখা পাই আর প্রকাশ করি, ব্যাপারটা সেরকম না। বলছিলেন যে তাদের একটা পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা অনুযায়ী লেখকদের কাছ থেকে লেখা আদায় করে নিতে হয় আর কি। এটি আমি মনে করি যে শুধুমাত্র ঈদ সংখ্যা বলেই না, যে কোনো পত্রিকার সাহিত্য সম্পাদকের এরকম একটি পরিকল্পনা ধরেই আসলে এগোনো উচিত, তাতে করে একটা চরিত্র তৈরি হয়। কারণ তা না হলে আপনি কিন্তু কোনো একটা পত্রিকার একটা বৈশিষ্ট্য থাকতে হয়, তাই না, তার গুণগত মানের দরকার হয়। সেই দিক থেকে মাহবুবের এই ভাবনাটি খুব গুরুত্বপূর্ণ। এখন সেই আলোকে যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু বাংলাদেশে যতগুলো, এখন তো অনেকগুলো পত্রিকা ঈদ সংখ্যা বের করে, কিন্তু এর মধ্যে লেখার প্রাচুর্যই আছে, কিন্তু সেটা মনে হয় যেন প্রাচুর্যে মোড়ানো একটা দীনতা। প্রচুর লেখা, কিন্তু আসলে পাঠযোগ্য লেখা পাওয়া যায় না। কিংবা ওই যে পরিকল্পনা ধরে যে আপনি একটি চরিত্র তৈরি করবেন, কিংবা আপনি আপনার পাঠকদেরকে
আপনি শুধু যা দিবেন তাই খাওয়াবেন এরকম মানসিকতা থেকে না ভেবে যে আপনি আপনার পাঠককে এডুকেট করবেন কিংবা তাকে মানে আরও স্বশিক্ষিত বা সুশিক্ষিত হওয়ার সুযোগ করে দিবেন বা তার রুচির উন্নয়ন ঘটাবেন, এরকম একটি পরিকল্পনা থাকা আমি মনে করি জরুরি। এবং সেই দিক থেকে দেখতে গেলে দুঃখজনকভাবে ভালো ঈদ সংখ্যা আসলেই খুব কম। যেমন আমি গতবারের একটি খুব বড় পত্রিকার একটি ঈদ সংখ্যায় একটা লেখা দেখলাম, সেটা ছিল কি সালভাদর ডালিও বাংলাদেশ। আমি ভীষণ কৌতূহলী হয়ে আমি পড়লাম, কারণ সালভাদর ডালি একটু বিশাল ব্যাপার, তাই না? তার সঙ্গে বাংলাদেশের কি এমন সম্পর্ক হয়েছে? দুঃখজনকভাবে ওই লেখাটি পড়ে আমি এত হতাশ এবং এত বিরক্ত হয়েছি যে মনে হলো আমি আমার পাঠক হিসেবে আমার যে আবেগ, সেই আবেগের সঙ্গে প্রতারণা করা হয়েছে। টাকাটা বড় কথা না, টাকা তো 200 টাকা, তাই না, একটা ঈদ সংখ্যার দাম, কিন্তু এই প্রতারণা করার অধিকার আসলে কারণ নেই, এটা আমি মনে করি। তো সেই দিক থেকে আমি বলবো যে ওই পরিকল্পনাটা খুব জরুরি, এবং আপনি লেখা বাছাই করবেন পাঠকরা যাতে মনে না করে যে সে প্রতারিত হচ্ছে বা সে ঠকে যাচ্ছে। সেদিক থেকে আমার মনে হয় এই যেমন জায়গাটায় অবশ্য সমকাল লেখক এবং একই সঙ্গে সম্পাদকের দায়টা অনেক বেশি, কারণ নিশ্চয়ই সেই জায়গাটায় মানে একটা লেখার উদাহরণ দিলেন, কিন্তু সামগ্রিকভাবে এই যে আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির পার্থক্য থেকে যাচ্ছে, এটা কি একটা মানে আপনি বলবেন যে এটা প্রায় সবগুলির ক্ষেত্রেই প্রযোজ্য? না, মানে সবগুলো ঈদ সংখ্যার ক্ষেত্রে হ্যাঁ। না, আমার তা মনে হয় না। আমি মনে করি যে এটা যেমন এখন সমকাল সামনে আছে বলেই না, আমি এমনি তো আগেও বলেছি যে সমকাল ওরা মানে এদের ইয়েটা একটা চরিত্র আছে, এবং এদের মধ্যে যে বৈচিত্র্য আছে, যেমন এই সংখ্যায় আমি দেখেছি যেমন শওকত ওসমানের অনেকগুলো দুষ্প্রাপ্য চিঠি শওকত ওসমানকে লেখা, সেগুলো ওনারা সংগ্রহ করেছেন। তারপরে প্রথম আলো তারাও ঘোষণা দিয়েছে, আমি এখনো দেখিনি এই ইয়েটা, আমি শুধু সূচিপত্র দেখেছি। প্রথম আলোর এই সংখ্যায় সম্ভবত মোশাররফ হোসেনের একটি দুষ্প্রাপ্য লেখা আসছে। তো এগুলো খুব ভালো, কিন্তু এরকম তারপরে নাম কি কালের কণ্ঠের সূচিপত্রটা দুর্ভাগ্যক্রমে আমি এখনো দেখতে পারিনি আর কি। তারাও অনেক সময় অনেক মানে দুষ্প্রাপ্য লেখা সামনে নিয়ে আসেন, ওরাও ভালো করে আমি দেখেছি। কিন্তু খুব হাতে গোনা আমার যেটা মনে হয় 4-5টা পত্রিকার বাইরে বেশিরভাগ ঈদ সংখ্যাগুলোই আসলে লেখা থাকে প্রচুর, কিন্তু ওই লেখাগুলোর মধ্যে আপনি হয় মানে দেখা যাবে যে কোনো লেখককেই শুধু বলেছেন যে ঈদ সংখ্যার জন্য লেখা দিতে হবে, দেন সম্পাদক পেয়েছে, মানে সংকলন টাইপের সংকলন করতে, এই দারিদ্রটা কাটেনি এখনো। আচ্ছা, এটা আছে শামীম ভাই, এই জায়গাটাই যে সংখ্যার সঙ্গে যদি মানের সংখ্যা বাড়ার সঙ্গে মান বাড়ছে না, এমন একটা ধারণাই আমরা রাজু ভাইয়ের কাছ থেকে পেলাম। আপনার কি মনে না, হয়? আমি যেটা মানে সূত্র ধরেই বলছি যে বিষয়ভিত্তিক কথা বলছেন, মানে মূলত তো কালের খেয়াটা দেখে, এটা বাংলাদেশে এখন বোধহয় একমাত্র কাগজ যে কাগজটি বিষয় ধরে কাজ করছে, এবং সেই বিষয়টা অবশ্যই মানে আমার আবেগের সাথে যায়, আমার মানে পাঠক রুচির সাথে যায়, এবং সেটা অবশ্যই অভিনন্দনযোগ্য। কারণ অন্য পাতাগুলো এখন আর সাহিত্য পাতা হিসেবে নেইও। যেমন আমি কালের কণ্ঠে ছিলাম, তখন ম্যাগাজিন ছিল, মাহবুব আজিজ তখন যুগান্তরে ছিল। তো এখানে আসার পরে তখন আমরাও মানে বিষয়ভিত্তিক কাজ করার চেষ্টা করেছি এবং বিষয়ভিত্তিক কাজ করেছি। পরে ওটা মানে ব্রড পেজে গেল এবং শেষ হতে হতে একদম ক্ষুদ্র একটা জায়গায় এসেছে। এবছর কালের কণ্ঠ কি বের করবে আমি অবশ্য দেখিনি, যদিও কবিতা দিয়েছি, এখনো কোনো সূচি পাইনি। আর বিষয়ভিত্তিকের কথা বলতে গেলে, যেমন আমি যখন প্রথম সুবর্ণরেখা আজকের কাগজ থেকে প্রকাশ করি, তখন অনুবাদের উপর জোর দিতে হলো, কারণ প্রথমবার যখন মানে অনেককে লেখা চাইলাম, তারা লেখা দিতে পারলেন না, সবাই প্রতিশ্রুতি দিলেন কিন্তু লেখা দিতে পারলেন না। ফলে অনুবাদ কর্ম করলাম, স্প্যানিশ থেকে অনুবাদ করালাম রফিক মনির চৌধুরীকে দিয়ে, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। সেলিম আলদিন স্যারকে বললাম যে আপনি একটা উপন্যাসের আদলে নাটকের লেখা দিন, তিনি ধাবমান লেখা দিলেন। একটা নিজস্ব ফরম্যাট তৈরি করতে হলো, যেহেতু উপন্যাস ওই রকমের, মানে যেমন ও সৌভাগ্যবান যে সৈয়দ হকের উপন্যাস পেয়েছে, এটা চাইলেই যে সবাই তো, উনি তো 5-6টা উপন্যাস লিখবেন না, লিখলেও তার মানটা ওরকম থাকবে না, একটাই লিখেছেন একটাই দিয়েছেন। তো এরকমের লেখা পাওয়ার ব্যাপারে একটা বড় সীমাবদ্ধতা আছে, বিষয়ভিত্তিক লেখার ব্যাপারে আরো বেশি সীমাবদ্ধ। যে আমাকে বললেই আমি একটা বিষয়ের উপর লিখবো না, রাজু ভাই বললেন বা আপনি বললেন, আমি ওই বিষয়ে আমার আগ্রহ নাই। তো ফার্স্ট চাওয়াটা ছিল আমার কাছে, সেকেন্ড যার কাছে তারও আগ্রহ নেই,
তখন তার একজনের কাছ থেকে আরেকটা লেখা নিতে হয়। তো ওখানে একটা সীমাবদ্ধতা আছে, আমাদের উপন্যাসের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, যে মানে লেখকের দায় এবং সম্পাদকের দায়ের জায়গা থেকেও, যে আমাদের আসলে আমাদের খুব বিখ্যাত একজন লেখক, নাম না করেই বলছি, যে আমি একটা ইন্টারন্যাশনাল জার্নালের জন্য ইন্টারভিউর জন্য গিয়েছিলাম। তো বললেন যে বাংলাদেশে কোনো উপন্যাস এবং গল্প হয় না, ইন্টারন্যাশনাল কি হয় বাংলাদেশে, অনেক চেষ্টা করলাম, এটা তো তোমার কথা। আমি বললাম যে অমুকের হয়েছে, অমুকের আখতারুজ্জামান ইলিয়াস, অমুক হাসান আইজুল্লাহ, শহীদুল জহির, বলে যে না না এগুলো কোনো লেখা না। আমি আজকে বলছি, নাম বলবো না। তো কি হয়, কবিতা বিশ্বমানের, আর কি, আর হচ্ছে না কাব্য নাটক, নাটকের আমার বন্ধু আছে বলতে পারবে। তো খুব হতাশ হয়েছি, ইন্টারভিউটা শেষ পর্যন্ত আর আমরা দিতে পারিনি। ইংল্যান্ডের একটা খুব নামী পত্রিকার জন্য আমি ইন্টারভিউ করতে গিয়েছিলাম, তার ইন্টারভিউ আর যাচ্ছে না, অন্য একটা লেখা যাচ্ছে, অন্য একজনের। তো তাহলে উপন্যাসের ব্যাপারে একজন উপন্যাসিক এবং বিখ্যাত একজন লেখক লিভিং, তিনি যদি এরকমের হতাশকর কথা বলেন, তাহলে আমাদের তরুণদের দিকে যেতে হবে। আমি তরুণদের কথা নাম বলছিলাম, অনেকের নাম বলেছি, যে এদের লেখা কেমন, মানে না না এগুলো কিছু হচ্ছে না। এইটা আমাদের মধ্যে, যেমন আমি এখন বেরিয়ে বললাম যে আরে ওর তো কিছু হচ্ছে না, রাজু ভাইয়ের কিছু হচ্ছে, তো হচ্ছে কেন আমাদের যা হচ্ছে। ও যেটা বললো যে আমাদের ভূখণ্ড পাওয়া, আমাদের স্বাধীনতা প্রাপ্তি, আমাদের মুক্তিযুদ্ধের ফসল আসলে কিন্তু আজকে এই ঈদ সংখ্যা, আমাদের বসাটাও সমস্তটাই। তো সেখানে আমরা যে আভিজাত্য নিয়ে, আমরা যে সৌন্দর্য নিয়ে যে সংখ্যাগুলো তৈরি করছি, আমি একটা কথা খুব ভালো করে বলতে চাই, আমি দুটো পত্রিকায় দেখলাম, যেমন ক্যানভাস দেখেও, ক্যানভাসে খালি ছবি চেপেছে। যে কোনো ইন্টারন্যাশনাল আপনার ভোগ পত্রিকা ধরলে যে রকমের পাবেন, এখানে মানে অদ্ভুত, অসম্ভব সুন্দর তার মেকআপ, অসম্ভব গেট আপ। তো এই যে মানে কষ্ট করে একটা ফ্রেমের মধ্যে করে একজন একটা পরিকল্পিত জিনিস যখন বের করেন, তার একটা নান্দনিক সৌন্দর্য তো আছেই। আর লেখার কথাটা ওটা আমি আবারও বলছি, যে বিষয়ভিত্তিক আমি প্রায় 14 বছর ঈদ সংখ্যা সম্পাদনা করেছি বিভিন্ন কাগজে। সেখানে দেখেছি আমি যখন মানে একটা অনুবাদ প্রথম হয়তো রাজু ভাইকে চাইলাম, বললো যে আমার তো এই সময় নেই, ফলে ওইটা মেলানো খুব কঠিন। মাহবুবাজির আপনার কাছে আবার ফিরে আসবো, তবে আমাকে একটা বিরতি নিতে হবে, কিন্তু বিরতির পরে প্রশ্ন একটাই থাকতেছে যে বিষয় নিয়ে লেখো, মানগুলি কেমন এবং সেটা আসলে কি অবস্থা আপনার দৃষ্টিতে। আজকের বাংলাদেশে যাচ্ছে আরো একটি বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাহবুবাজি, আপনার কাছ থেকে এবার জানতে চাইবো যে ঈদ সংখ্যাগুলি সম্পর্কে আপনার মতামত, প্রতিক্রিয়া। হ্যাঁ, লেখক, বিষয় এবং মান নিয়ে রাজু ভাই এবং শামীম রেজা যেটা বললেন, সেটা নিয়ে আমার কিছু কথা আছে। কথাটা হচ্ছে যে ধরেন আজকে থেকে 10 বছর, 15 বছর বা 20 বছর আগে যে সাহিত্যের যে চলনটি ছিল, যে এইভাবে সাহিত্য পাতা বের হবে বা লেখক চিন্তা করছেন, সম্পাদকের কাছে আসছে বা সম্পাদকরা চিন্তা করছেন, যত সময় আগাচ্ছে এবং আপনার যত প্রতিযোগিতা বাড়ছে, কারণ এখন তো আসলে টিকে থাকাও একটা খুব বড় কঠিন ব্যাপার, কারণ এখন সাহিত্য পাতা অর্ধেক করে চাকরির বাজারও বের হয়। তো সেইখানে যদি একটা সাহিত্য পাতাকে সত্যিকার অর্থে টিকে রাখতে হয়, সেখানে চিন্তাটা খুব জরুরি। এখন চিন্তা করার সময় আমরা কি কাজটা করছি, শামীম রেজা কি চিন্তা করছেন, ও হৃদয়লিপি লিখছে, ওর কোথায় লিখছে, সুবর্ণনগরে রাতের বেলা লিখছে। এখন আমরা যখন বিষয়টা ভাবছি, এখন শামীম রেজা যদি আমাদের গন্তব্য হয় লেখক হিসেবে, যে শামীম রেজাকে আমরা ধরব, ও এখন কি চিন্তা করছে, ও কি লিখছে, ওইভাবে চিন্তা করে আমরা একটা সাবজেক্ট তৈরি করে তাকে অনুরোধ করি, তখন তো আর সে ফেলতে পারছে না। এখন তার যে কর্ষিত জমি, সেখানেই আমরা একটা বীজ তাকে এগিয়ে দিচ্ছি, তখন সে এটা লিখছে, তখন সে না করতে পারছে না। সেইভাবে কিন্তু আমরা যখন প্রতিটি লেখকের কাছে, সৈয়দ শামসুল হক, মোহাম্মদ জাফর ইকবাল, তিনিও একটি উপন্যাস লিখেছেন এবারিতে, সেটি সমকালে। হরিশঙ্কর জলদাস একটা খুব গুরুত্বপূর্ণ উপন্যাস লিখেছেন, একলব্য। শেখ আব্দুল হাকিম, রকিব হাসান, ধ্রুব এস খুব ভালো লিখছেন, মইনুল হাসান সাবের, সেলিনা হোসেন, আপনি নামগুলো দেখেন। কাজে এই নামের যে শুধু নাম নয়, লেখাটা নামটা হয় কি করে, যিনি 80 বছর এই কথাটি বলছেন, আমি তার পক্ষে বা বিপক্ষে বলতে যাচ্ছি না, হয়তো একটা সময়ে না পারার বেদনা থেকেও অনেকে অনেক কথা বলে, কিন্তু সত্যিকার অর্থে নাম করতে হলে, সত্যিকার অর্থে দাগ রাখতে হলে, নাম শব্দটাও আমার নামটা কেমন জানি লাগছে, অরুচিকর, দাগ যদি কাটতে হয় সত্যিকার অর্থে, সেখানে ভালো কাজ থাকতে হবে, সেই লেখকের ভালো লেখা থাকতে হবে, এবং সেই কাজটুকু আমরা আমাদের সম্পাদনার জায়গা থেকে লেখক কি লিখছেন, যেমন রাজু ভাই আমাদের এখানে লিখেছেন, তিনি কি লিখবেন এটা নিয়ে তার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। তিনি চাইলে তো যে কোনো একটা অনুবাদ দিয়ে দিতে পারতেন। আমরা কিন্তু অনুবাদগুলো এলাকা ভিত্তিক করেছি, আমেরিকান, স্প্যানিশ, বা আমরা ইচ্ছা করেই ভারত পাকিস্তানটা রাখিনি, কারণ
আমরা চেয়েছিলাম এইভাবে যে এরকম একটি সংখ্যা আমরা করব যেটি বাংলাদেশের একটি সংখ্যা হবে। কথায় কথায় ভারতীয় একটা লেখক, পাকিস্তানি একটা লেখকের অনুবাদ কেন? আমাদের এইখানে যে একটা খুব প্রবল উচ্চকণ্ঠ একদম দৃঢ়তার সাথে দাঁড়িয়েছে গত 40-42 বছরে, সেটার ছাপ রাখবো আমরা আমাদের কাগজে। এই যে চেষ্টাটি থেকে আমরা কিন্তু একেবারে দৃঢ়ভাবে কোনো কলকাতার তথাকথিত লেখকদের লেখা আমরা ছাপাই নাই, বা ডাউনলোড করেও ছাপিয়ে দেওয়া যায়, ওইটুকু না করে আমরা ওই পরিশ্রমটুকু করার চেষ্টা করেছি। যে এখন কতখানি সফল হয়েছি বা ব্যর্থ হয়েছি এইটা আগামী দিন বিচার করবে। এটি 600 পৃষ্ঠার একটা পত্রিকা, এটা 15 দিনে পড়ার জন্যও নয়। সকল কাগজই আমি মনে করি যার যার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করেন। সীমাবদ্ধতা তো থাকবে, আমাদেরও আছে, কিন্তু আমরা মনে করি যে লেখক, বিষয় এবং তার মান নির্বাচনে আমরা যত্ন বা চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। এবং একজন পাঠক হিসেবে যখন আমি দেখি, এটা যদি আপনি সম্পাদনার কথা বাদ দেন, একজন লেখক হিসেবে আমি লেখালেখি করি সেটার কথা বাদ দিলাম, শুধুমাত্র পাঠক হিসেবে যখন আমি দেখতে চাই, আমিও কিন্তু তখন একটা কাগজে চাই যে আমি এটা কতদিন রাখতে পারবো। আজকে যখন আমরা এটা 200 টাকা, আমার বন্ধু বলছিলেন যে 200 টাকার দামটা একটু বেশি হয়ে গেল না, 200 টাকাও কিন্তু আমরা রাখছি যে এত যত্ন করে একটা জিনিস করলাম, একটু কষ্ট করে আপনি কিনে একটু রাখেন দীর্ঘদিনের জন্য। আমরা যে একটু আলাদা করার চেষ্টা করেছি, আপনি সূচিপত্রটা দেখেন, এই কারণে সূচিপত্র আমরা বেশ কয়েকদিন ধরে ছাপাই কিন্তু, এবং এটাই হয় এখন। সবগুলো পাঠক আগে সূচিপত্রগুলো দেখেন, কোথায় কি লিখছেন, তারপরে উনি এটা কেনেন, মানে দেখে চেখে তারপরে তারপরে কেনা। কাজে এইটার পেছনের যেই মানে একটা চেষ্টা, যত্ন, সবকিছুই আসলে একটা দাগ রেখে যাওয়ার জন্য। লেখক যেমন লিখছেন দাগ রেখে যাওয়ার জন্য, আমরাও চেষ্টা করছি আমরা একটু যত্নের সাথে আমাদের এই সময়টাকে আগামী দিনের হাতে দিই। সময়ের কথাটা যখন বললেন মোহাম্মদ, আমি এইখানে একটু আপনাদের ইয়েটাও জানতে চাইবো, শুধু ঈদ সংখ্যার জন্য না, সামগ্রিকভাবে আমাদের লেখায় সময়, মানে এখনকার সময় তো এটা সবসময়ই লেখকদের সময়ের আসলে কোনো ধরাবাঁধা ব্যাপার নাই যে এখনই লিখতে হবে, তিনি 5000 বছর আগেও লিখতে পারেন, কিন্তু এখন আমাদের মানুষের দেখা সময়টা আসলে তাদের লেখায় কতটুকু আসছে? আচ্ছা, আমি বলি আগে এটা নিয়ে যে আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ বোধ করি যে এখন যে ফেসবুক, ইন্টারনেটের যেই একটা বিকাশ, এখানে আমরা খুব তাৎক্ষণিক অনুভূতিগুলো ধরতে পারি, কে লিখছেন, কি ভাবছেন, কি, এবং একটা জীবনযাপনে এখন আমাদের আগেরকার যে আড্ডা ছিল, বিভিন্ন জায়গায় যে বসার ছিল, কথা ছিল, এখন মোবাইল বা ফেসবুকে কিন্তু ব্যাপারগুলো চলে আসছে। এবং আপনি খুব মানে বিস্ময় এবং আনন্দের সাথে দেখবেন যে আমাদের তরুণ লেখকরা এই সময়ের পালসটিকে খুব ভালো ধরতে পারছেন। তাদের কথা, যে কথ্য ভাষা যেটা ব্যবহার হয় সেটাও যেমন আসছে, জীবনযাপনের নানান রকমের যে একটা খুব ঘজঘট অবস্থা, সেগুলো লেখাতে উঠে আসছে। কাজে এখন যেটা দরকার হচ্ছে সেটার সাথে চিরায়ত সাহিত্যের একটা যোগাযোগ, ওটার কিছু ঘাটতি রয়ে গেছে বলে আমার মনে হয়। এই জায়গা থেকে আমি একটু সূত্র ধরে ধরি যে চিরায়ত সাহিত্য মূলত ব্যবসা নিয়ে কথা হচ্ছিল, যে ব্যবসার সাথে কিন্তু উপন্যাসের একটা সংযোগ আছে। যেমন বলা হয় যে কবিতা যদি এখন অনুবাদ, কালকে আমার একটা অনুবাদের সেশন ছিল, কায়সার হক ছিলেন ঢাকা ট্রান্সলেশন সেন্টার, তো বললেন যে কবিতা শামীম, আমরা বললাম যে বাংলাদেশে একটা অ্যান্থোলজি করা যায়, আপনি তো হার্পার কলিন্স থেকে একটা বই করছেন, উনি করছেন মঙ্গল কাব্যের উপরে অনুবাদ, তো এখানে একটা অনুবাদক হিসেবে মানে রাজু ভাই ভালো কথা বলতে পারবেন, জানবেন যে লেখকের হচ্ছে রয়্যালিটি হচ্ছে 4/3 যেটা আপনার কি বলে মারিও বার্গাস ওছানা অনুবাদক বলছিলেন তার 50-50 করে দেওয়া হয়েছিল আপনার হনেলি বলেছেন নরমানকে, পরে তার ওয়াইফের কারণে। তো এই কারণে এখানকার আমরা যারা জীবিত, যে আমার একটা কবিতা বেরোলো, আমি পাবো 3 ভাগ, অনুবাদক পাবেন 1 ভাগ, উনি আমাকে পরিচিত করাচ্ছেন, এই একটা সমস্যা বিরাট রয়ে যায়। তো আমি যেটা বলতেছিলাম যে ও যে সংশ্লিষ্টতার কথা বলছে, সময়ের কথা আপনি উল্লেখ করলেন, সেখানে দেখেন যে আমাদের এত বড় একটা গার্মেন্ট শিল্প, আমাদের এর মধ্যে ঘটে যাওয়া যে সমুদ্রে ভাসমান মানুষগুলো, এদের নিয়ে আপনি সমকালে আসলে কোনো লেখা উপন্যাস, মানে বিশেষ করে উপন্যাসের কথা আমি বলছি, কিংবা সামরিক সরকারের পক্ষে তো না, বিপক্ষের লেখাগুলো আমরা গল্প উপন্যাসে খুব প্রবলভাবে পাচ্ছি গণতন্ত্রের আসার আগ পর্যন্ত। ফেলানি নিয়ে কত ঘটনা হলো। তো এই রাজনৈতিক মানে সবকিছুর মধ্যে তো রাজনীতি আছে, তো এখানে আমরা খুব কম লেখা, খুব মানে সমকালের খুব কম লেখক
সমকালটাকে ধারণ করছে। তারপর যে না, আমি অবশ্য সমকাল বলতে শুধু মানে এই সময় কন্টেম্পোরারি টাইম Contemporary time। ও তাই বলছে। আমি টাইমটার কথাই বলছি যে এই সময়ে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই আমি এবারে জানি যে আমরা 2-3 জনে কাজ করছেন যে এই যে আমাদের এত বড় রেমিটেন্সের যে সুবিধাটা, মানুষ বিদেশে যাচ্ছে শ্রম বাজার নিয়ে, তাদের নিয়ে উপন্যাসে কাজ করছেন, 2-3 জন কাজ করছেন। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এখন। এটা মাহবুব খুব ভালো করেই বলছেন যে আমাকে দিয়ে উদাহরণ দিলেন যে আসলে এই যে হচ্ছে, ও খবরটা জানে যে কারা এই লেখাটা লিখছেন। সেই লেখাটা যখন পড়বো তখন আমার মধ্যে এই দহনের ব্যাপারটা এবং ঠিকই পরম্পরাটা চলে আসছে। হ্যাঁ, আমি হ্যাঁ জি, শামীম ভাই আপনার কাছে আসবো রাজু ভাই, কিন্তু একটা বিরতিতে যাব। তো এই বিষয়ে যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলবেন, কিন্তু আমি আপনার কাছে আসবো একটু কবিতা নিয়ে। কবিতা নিয়ে আমাদের যেহেতু সময় শেষ হয়ে যাবে, আপনার তিনজনই কবি আছেন, আমরা কবিতা আসলে কবিতার জন্য একটা বড় সুযোগ অবশ্যই ঈদ সংখ্যাগুলি, কারণ এখন যেহেতু প্রায় সবকটি দৈনিকেই সাহিত্য পাতার আকার কমে গেছে, তো আমরা সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো একটা বিরতি। আজকের বাংলাদেশে খেয়াল বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রাজু ভাই, আপনার কাছে আবার ফিরে আসতেছি। যদি সাহিত্যে সমকাল কতটুকু আছে সে ব্যাপারে আপনার কোনো মতামত থাকে একটু সংক্ষেপে দিয়ে তারপরে কবিতা যাব। সেটা হলো ওই শামীম রেজা বলছিলেন যে আমাদের মানে সমকালের ছাপ কতটা আছে। যেমন উদাহরণ হিসেবে যেটা উনি বললেন, যেমন এই যে সমুদ্রে কয়েকজনের মানে হ্যাঁ সমুদ্র ভাষা সময়ের ঘটনা মানে সমসাময়িক ইয়ে। আমার যেটা মনে হয় যে সেটা একজন লেখকের মধ্যে কখন সমকাল তো থাকবে। আসলে এটা এমন একটা ব্যাপার যার একটা ইয়ে আছে। উদাহরণ আপনি মানে উদ্ধৃতি আমি বলি, যেটা হোর্খে লুইস বোর্হেসকে তাকে জিজ্ঞেস করছিল যে লেখার মধ্যে সমকালীনতা রাখার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন। তো উনি বলছিলেন যে সমকালীনতা আপনি চান বা না চান, কিংবা যেটা কেবল লোকাল কালারও যেটা বলে যে আপনি চান বা না চান সেটা আসবেই। এটা এমন যে আপনি ছাড়াতে পারবেন, মানে আপনি এটা চিন্তা করলেও আনতে হবে, মানে আসবে, চিন্তা না করলেও আসবে। এটা এমনই একটা বিষয়। তো আর ওই রকম বিষয় ধরে ধরে যদি উপন্যাস লেখার কথা যেটা আপনি বলেন, এটা আমার মনে হয় যে একটু মানে কেমন প্রকল্প ভিত্তিক মানে উপন্যাস। এখন শিল্প তো আসলে ঠিক সেভাবে আগায় না, তাই না? আপনি যদিও আপনি বলতে পারেন যে হ্যাঁ অনেক বড় বড় লেখকের এমন উপন্যাস আছে, যেমন ওয়ার এন্ড পিস, এটা তো একটা নির্দিষ্ট একটা বিষয় ধরে, কিন্তু হি ওয়াজ নট অ্যাসাইন্ড। এটা তার ভিতরে হ্যাঁ মানে সেটাই লেখকদের মধ্যে ওই ইয়াটা আসছে কিনা, ধরেন আমরা দ্রুত রিলেট করতে পারি একটা ঘটনার কাছে, যে যে ঘটনাটা আমরা দেখেছি সেই ঘটনার একটা সাহিত্যিক রূপ অথবা সেই চরিত্রগুলো, সেইটা খুব বেশি আসছে কিনা বা আসার আদৌ দরকার আছে কিনা, সেটা আমার মনে হয় ওইভাবে দরকার নেই। কেন এটা আমি বলি আপনাকে, যেমন ধরেন এখন যে কোনো ঘটনা থেকে যদি একটা দূরত্ব না হয় না, ততক্ষণ পর্যন্ত আপনার অবজেক্টিভিটি হয় না। যেমন যে কারণে আমরা অনেক সময় হাহাকার করি, বলি যে মুক্তিযুদ্ধের কোনো ভালো উপন্যাস হলো না। কেউ চেষ্টা করেছেন, যেটুকু করেছেন সেটুকু ভালো, কিন্তু মহৎ এখনো অনেকে বলে যে ঠিক এপিক ফর্মের কোনো বড় উপন্যাস এখনো হয়নি। আমি মনে করি যে সেটার জন্য হয়তো আরেকটু সময় নেওয়া উচিত আর কি। রাজু ভাই, আবার কবিতার যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে কবিতার জন্য ঈদ সংখ্যা একটা বড় বলা যায় প্ল্যাটফর্ম তৈরি করে, অবশ্যই সেটা কতটুকু কবিদেরকে উৎসাহিত করে? আমার তো মনে হয় যে এইটা একটা বড় ব্যাপার যে প্রতিটি ঈদ সংখ্যায় বিপুল পরিমাণ কবিতা ছাপা হয়, এবং কখনো কখনো কোনো কোনো কবি হয়তো ওই ঈদ সংখ্যাতেই প্রথম সে আত্মপ্রকাশ করলো, তাই না? এটা তার জন্য খুবই মানে একটা উৎসাহ এবং উদ্দীপনাময় একটা ঘটনা আর কি, এবং তার জন্য এটা আসলে সারা জীবনের জন্য হয়তো একটা স্মরণীয়, যে সে বলতে পারবে যে ওই ঈদ সংখ্যাটিতে আমি লিখেছিলাম। যেটা আমরা একসময় আমরা বলি, এখন যদি সে সময় তো আমরা ওই সুযোগ পাইনি যে ওই ঈদ সংখ্যাতে হ্যাঁ আমি লিখতে পেরেছিলাম, সেটা কিন্তু একটা মানে স্মৃতিকাতরতা, তার জন্য এটা একটা বড় একটা ঘটনা। আমি মনে করি এটা খুবই। শামীম ভাই, এই বিষয়টা কি কবিতা এখন কেমন হচ্ছে, এটা কি এক ধরনের বলা যায় যে কবিতার পাঠক কম, এরকম একটা ধারণা দেওয়া হয় আমাদেরকে, সেটা কি ঠিক? অথবা এই পাঠক কত আছে, বেশি না কম, এটার সঙ্গে কবিতা লেখার কোনো সম্পর্ক আদৌ নাই? না, নাই। আমি এখানে খুব মানে স্পষ্ট করে বলি, বাংলাদেশের কবিতার কথা বলছি, যে 10 বছর ধরেই যে কথাটা বলা হচ্ছে যে ছন্দ যে প্রচলিত ছন্দ প্রবোধ কুমারের, এটা নিয়ে আমরা খুব
আমি শঙ্খ ঘোষের সাথে এখানে বসেছিলাম, রহমান ভাইয়ের সাথে তর্ক করেছি, আল মাহমুদের সাথে তর্ক করেছি, কিন্তু তর্কের ফলটা এখানে যে ছন্দ জেনে যে ছন্দ ভাঙছেন। আমরা যখন জীবনানন্দের কবিতা দেখি, জীবনানন্দের কবিতাকে পড়তে পারতেন না। প্রথম যে আলোচনা করেছিলেন ধূসর পাণ্ডুলিপির চতুরঙ্গ পত্রিকায় হুমায়ুন কবিরের, সেখানে অ্যাসাইন করা হয়েছিল আমাদের আবুল হোসেনকে। আবুল হোসেনকে মানে হেসে জীবনানন্দ উড়িয়ে দিয়েছিলেন, হা হা অট্টহাসি এসেছিলেন যে তিনি ছন্দ মানে প্রচলিত যে 3টি ছন্দ, এই ছন্দের মধ্যে ফেলতে পারছেন না। তিনি বলছেন এটা কৃষি ভিত্তিক ছন্দ। আবুল হোসেন আমার কাছে যে ইন্টারভিউটা দিয়েছিলেন, সেই ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমি ভয় পেয়ে গেছিলাম যে এরকম একজন লোক অট্টহাসি হাসছেন, কৃষিভিত্তিক ছন্দ কি? আবুল হোসেন বলে জোরে হাসি দিয়েছেন। এখন আজকের কবিতার মূল্যায়নটা তো ঠিক সেই আবার 40 বছর পরে, 30 বছর পরে লেখকরা বা সমালোচকরা করবেন, যেটা আজকে জীবনানন্দকে আমরা যেভাবে পাই। তখন কিন্তু তার সমকালে তার চেয়ে বিখ্যাত কবি প্রেমেন্দ্র মিত্র, তার চেয়ে বিখ্যাত কবি সুধীন্দ্র দত্তরা, তারা লেখাও ছাপেনি, তিনি পিছনের সারিতে যে বসে থাকতেন। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, জীবনানন্দ মহান সেই কবির তালিকায়। তার কবিতা যখন মানে এ পোয়েট অ্যাপার্ট যখন মানে বিদেশে পড়ানো হয়, তখন তাকে যে লেভেলটা দাঁড় করানো হয়, সেটা টিএসএল এর কিংবা মানে ইয়ার্সের সমমানের জায়গায় দাঁড় করানো হয়। এই কবিতার বিষয়টা এমনই যে সমকাল তাকে প্রতিপন্ন বা নিরূপণ করতে পারবে না। আর পাঠকের কথা যেটা বললেন, কবিতা পাঠক সর্বকালে একই রকমেরই ছিল, বরং আমি বলবো যে এখন আরো বেশি বিস্তৃত, এখন আরো বেশি অনুভূতি পাবেন। কারণ আপনি কিন্তু কবিতা ওটাকেও বলবেন যেটা আপনার আষাঢ় মাসে ভাষা পানি, আপনার জালালউদ্দিনের যে গান, এ তো এক লোক কবিতা, কিংবা আজকের যে মানে সুমন কবির যে গানটা মানে গাচ্ছেন, সেটাও তো কবিতাই। তো কবিতার বিভিন্ন ফর্ম, একটা সুন্দর একটা মানে বিজ্ঞাপন চিত্রের একটা লাইন, সেটা তো কবিতারই আর একটা ফর্মেট। তো কবিতা আমরা যারা কবিতা চর্চা করি, এটা মানে আমাদের কবিতার ইতিহাসেও দেখেছি বিভিন্ন সময় কবিদেরকে ডেকে এনে মানে বা অধ্যাপকদের ডেকে এনে অপমান করার জন্য কবিরা কবিতা পড়ছেন, অধ্যাপকরা বলছেন খুবই ভালো কবিতা, অথচ সেই কবিতায় ছন্দ নাই। তো এরকমের আমরা দেখেছি। বা মানে আগের কবিতাটা নিয়ে সবসময় এরকম একটা অবস্থা ছিল, এবং এটা আসলে কবিতার সবসময় ক্ষেত্রে বলেন যে এই সময় কিছু হচ্ছে না। বাবুবাজি একদম শেষ সময়ে চলে এসেছি, কিন্তু তবুও কবিতা নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই যে কবিতাটা আসলেই যেরকম বলা হয় যে খানিকটা বিপন্ন। না, কবিতা শুধু না, কবিতা তো সাহিত্যের একটা মাধ্যম। উপন্যাস, ছোট গল্প, যে কোনো ধরনের লেখার কথাতে আমি ওই আগের প্রসঙ্গে একটি কথা বলে নেব, যে লেখক যখন লেখেন তার যাপিত জীবনের অনুষঙ্গই তার লেখায় আসবে। তিনি কি জীবনযাপন করছেন, তিনি কি খাচ্ছেন, তিনি কিভাবে স্বপ্ন দেখছেন, দুঃস্বপ্ন দেখছেন, কিভাবে তার হয়তো প্রত্যক্ষভাবে না হলেও নেপথ্যে বা আড়ালে থাকবে। এবং কবিতাও তার থেকে আলাদা নয়। কাজেই এটা যখন একজন লেখক লিখতে যায়, সে তো অতীত দিনের রূপকথা বা ভবিষ্যতের কল্পকাহিনী, ফিকশন লিখছেন না। সে তার চিন্তাগুলো যেটা তিনি তার ক্যাথারসিস করতে চাচ্ছেন, যে এটা আমার ভেতরের কথা, আমি এটা প্রকাশ করব, তখনই তিনি একটা আঙ্গিক বেছে নিচ্ছেন। হয় গল্প নিচ্ছেন, উপন্যাস নিচ্ছেন, বা হয়তো যেটা বললেন যে এলিনেটেড হয়ে অনেক দিন পরে নিচ্ছেন, 10 বছর পরে লিখছেন, কিন্তু ওটা তারই কোথাও কোনো একটা স্ফোরণ সেখানে প্রকাশিত হচ্ছে। আর কবিতার ব্যাপারে যেটা আমি বলবো, যে চিরায়ত সাহিত্যের সঙ্গে যোগাযোগ, এটা যদি আমাদের তরুণ প্রজন্মের মধ্যে বাড়তো। এখন যেটা হয় যে খুব দ্রুত গতিতে একটা বাতিল করে দেওয়ার একটা প্রবণতা, কিচ্ছু হচ্ছে না, এটা নাই, ওটা নাই, এই যে নেতিবাচক প্রবণতাটা বাদ দিলে, আর সকল অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে অনেক বিকাশমান এই অনলাইন মাধ্যমটি, ফেসবুকে যা হচ্ছে, শুধু এর মধ্যে যদি সত্যিকারের একটু লেখাপড়াটা যুক্ত হয়, সকলে একটু আমার আগের জন কি লিখেছেন পড়ে যদি একটু লিখতে শুরু করি, তাহলে কিন্তু একটা পরম্পরা তৈরি হবে। কবিতা মানে পরম্পরা, এবং সেই পরম্পরা অবশ্যই সবচেয়ে শুদ্ধতম আবেগ। এটা খুব ভালোভাবেই আছে। ধন্যবাদ রাজি আলাউদ্দিন, শামীম রেজা এবং মাহবুব আজিজ, আপনাদের তিনজনকেই আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে রোববার। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন।